যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। স্বৈরাচারীর দোসরদের বিচারের তাগিদ। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। রাজধানীর সূত্রাপুরে শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন। ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি। পানি কমার সঙ্গে সঙ্গেই ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এবং দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। যারা বিচার আর সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন থেকে সরাতে চেষ্টার অভিযোগ তুলে নেতারা বলেন, নির্বাচন কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। যশোরে এনসিপির জুলাই পদযাত্রা ও মতবিনিময়ে অংশ নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। লাল সবুজ পতাকা হাতে স্লোগানে প্রকম্পিত যশোরের রেল রোড এলাকা। জুমার নামাজ শেষে মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির ১১তম দিনের জুলাই পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের 0 পয়েন্ট মোড়ে সমাবেশ স্থলে এসে শেষ হয় পদযাত্রা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, জুলাই সনদ করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্ষা নেই, তাই দ্রুত জুলাই সনদ ঘোষণা করে সংবিধানে স্থান দিতে হবে। ভারতকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশের গণহত্যাকারী মানবতা বিরোধী শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার কাছে ফিরিয়ে দিতে হবে। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার সকালে যশোরের হোটেল অরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। অভিযোগ করেন, দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফ্যাসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে। পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার আর সংস্কার নিশ্চিত করারও দাবি এনসিপির। তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। সময় সংবাদ, যশোর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি বিএনপির। নেতারা বলছেন, ভোটের দিনক্ষণ ঠিক হলেই দেশে চলমান সংকটের সমাধান সম্ভব। তারা বলেন, সংস্কারের নামে বিভ্রান্ত তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে হবে সরকারকে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে দেশের স্থিতিশীলতা ফিরবে বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। নানা সংকট, শঙ্কা, সংস্কার প্রস্তাব সবকিছুর কেন্দ্রবিন্দু এখন জাতীয় নির্বাচন। রাজনীতিকদের মতে দেশের চলমান সংকটের সমাধান হতে পারে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে মতপার্থক্য আর যুক্তিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত থাকতে হবে। নির্বাচন হতে পারে সব সমস্যার সমাধান। একটু সংযত হন,
গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। একই অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ফেব্রুয়ারির নির্দিষ্ট একটি তারিখে নির্বাচনের ঘোষণা দিলে দেশের সব সমস্যা কেটে যাবে বলেও দাবি করেন তিনি। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগকে হত্যা করেছে। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা না করে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। প্রশাসন সহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে অভিযোগ করে বিএনপির এই নেতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর 2:30টার দিকে ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের বিভিন্ন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। ছুটির দিন হওয়া ইপিজেডের অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বলা যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে বেশ কিছু জায়গায় আমরা ধোঁয়ার দেখতে পাচ্ছি। এটি হচ্ছে চট্টগ্রামে যে কর্ণফুলী ইপিজেডে জায়ান্ট অ্যাক্সেসরিজ লিমিটেড নামে একটি কারখানা, যেটি ফোমের কারখানা। অর্থাৎ তারা বলছে জোতার 70% যে ফোমগুলো ব্যবহার হয় সেটি এখান থেকে যায়, এই কারখানা থেকে ফোমগুলো যায় বলে তারা বলছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই কারখানায় যে ফোমগুলো, এই যে ফোমগুলো এগুলো পুরে একেবারে অঙ্গার হয়ে গেছে। পুরো যে ফ্যাক্টরিতে যে ফোমের যে ফ্যাক্টরিটি ছিল পুরো এটা একেবারে জ্বলে গেছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। যে টিন শেডের এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন শেডের যে কারখানাটি সামনে, সেটি একেবারে পুরে অঙ্গার হয়ে গেছে বা কালো হয়ে গেছে। যদিও পুরোপুরি এখন নিয়ন্ত্রণে আসছে সেটা বলা হচ্ছে। এটি ঠিক 2:45 তারা বলছে এখানে আগুন লাগে। তবে আগুন কিভাবে লেগেছে, কোত্থেকে লেগেছে সেটি এখনো জানা যায়নি। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছে এই কারখানাটি ছাড়া অন্য আর কোনো কারখানায় কিন্তু আগুন লাগেনি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি যে হয়েছে সেটি বোঝা যাচ্ছে। অর্থাৎ যেহেতু এটা ফোম, সেগুলো একেবারে পুরে পানি হয়ে গেছে সেই ফোমগুলো। এই কারখানাটি জায়ান্ট অ্যাক্সেসরিজ। এবং যে যখন আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসে প্রথম 2টি ইউনিট আসে, পরবর্তীতে তারা বলছে 7 থেকে 8টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর। এই মুহূর্তে যে কিছু আমরা উপরে দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, কিছু কিছু জায়গা থেকে এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। যেহেতু আগুন নিভিয়ে গেলেও কিন্তু সেখানকে যে পোড়া যে জিনিসগুলো আছে সেগুলোতে দুর্গন্ধ বের হচ্ছে। এখন তারা একটা সাবধান করে দিচ্ছে, যেহেতু ফোমের মধ্যে নানা ধরনের কেমিক্যাল থাকে, সেক্ষেত্রে তারা যেন মাস্ক পরার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যেহেতু এই কেমিক্যালগুলো শরীরে গেলে ক্ষতি করতে পারে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে আগুনের যে লেগেছিল সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই কর্ণফুলীতে প্রায়
অনেকগুলো কারখানা রয়েছে এখানে, ফোম কারখানা, জোতার কারখানা, কাপড় এবং নানা ধরনের যে প্রক্রিয়া, রপ্তানি প্রক্রিয়া যেগুলো বাইরে যেগুলো এক্সপোর্ট করা হয় সেই রকম পণ্যগুলো এখানে উৎপাদন হয়। তো এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কিছুক্ষণ আগে কিন্তু তারা ব্রিফ করেছিলেন, তারা বলছেন যে আসলে আগুন লাগার পরপর তারা ঘটনাস্থলে আসে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এবারে সেনাবাহিনী, র্যাব সদস্য, ফায়ার সার্ভিস, সর্বস্তরে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে এবং আগুন নিবারণের দায়িত্বে যে ফায়ার সার্ভিস, তারা কিন্তু এসে এখানে হাতে হাত মিলিয়ে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণ হয়েছে। এটি বিশাল এলাকা, এই কর্ণফুলী কারখানাটি, তার একটু ক্ষুদ্র একটা অংশে কিন্তু আগুন লেগেছে। তবে যখন আগুনের সূত্রপাত হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে, কারণ এখানে লাখো শ্রমিক কাজ করে। আজকে যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে আসলে অনেকের প্রশ্ন জায়গায় শুক্রবারে এখানে শ্রমিক থাকে কিনা। তারা বলছে বিশেষ একটি অর্ডার ছিল, সেই অর্ডারের কারণে কিন্তু এই ফোম কারখানায় যে শ্রমিকরা কাজ করেছিল বা তারা সেটি জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা যে এই জায়ান্ট অ্যাক্সেসরিজ লিমিটেড ছাড়া অন্য কোনো কারখানায় আগুন লাগেনি, একটিতেই অর্থাৎ যেটি ফোমের কারখানা সেটা আগুন লেগে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে একই পরিবারে 5 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান সবার অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে কয়েল থেকে কেরোসিন তেলের গ্যালনে আগুন লেগে বিস্ফোরণ হয়। রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার 5তলা এই বাড়িটির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ভ্যানচালক রিপন। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ঘরের ভেতর প্রচণ্ড আগুন এবং ধোঁয়া দেখতে পান। দরজা ভেঙে উদ্ধার করেন রিপন, তার স্ত্রী চাঁদনি, ছেলে তামিম, রোকন ও 1.5 বছরের মেয়ে আয়েশাকে। পরে তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভিতরে ধোঁয়া ভরা, যখন গেট ভাঙ্গা বের করছে ওনাদেরকে বের করে নিয়ে কাপড়গুলো জ্বলতে আছে। কয়েলের থেকে হইতে পারে, আগুন লাগতে পারে, যেহেতু গ্যাস বেরোতে পারেনি, হাওয়া এর থেকে হয়ে গেছে। আগুন লাগার এর থেকে গ্লাসগুলো ফাটছে, এই জন্য একটা শব্দ হতে পারে। আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুনের সবচেয়ে বেশি পুড়েছে শিশু আয়েশার 63%, বাকিদের শরীরও 42 থেকে 60% দগ্ধ। শ্বাসনালীর জখমটা গুরুতর হয়, প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। হাই ডিপেন্ডেন্সি ইউনিট আমাদের অত্র হাসপাতালে যে ব্যবস্থা আছে সেখানে তারা চিকিৎসারত আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায় বাসার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে গ্যাসের কোনো সিলিন্ডার নাই, গ্যাসের লাইন নাই এবং বৈদ্যুতিকের কারণে যে লাগবে সেরকম কোনো সিমটম নাই ওখানে। স্থানীয়রা ধারণা করতেছে যে মশার কয়েল বা সিগারেটের আগুনে তাদের আগুন লাগতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। কিছু নাই আপাতত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার প্লাবন পরিস্থিতির খবর। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার 80 গ্রাম, দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়দের দাবি সাময়িক নয়, টেকসই বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান তারা। ফেনী থেকে সহকর্মী আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন, ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান ও মোবারক শুভ। বৃষ্টি থামায় ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। পানি যতই কমছে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। গতকালের চেয়ে কিছুটা পানি কমেছে ছাগলনাইয়া উপজেলায়, তবে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। রান্না থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের কাজই বন্ধ, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। পানি জানি উড়ি কি অবস্থা, আমরা মোটর মুছে আসছিলাম, এবারে যাই দোয়া করবে ইয়া করি সাপ করি নেয়া কষ্ট ন সিরিয়াল দিছি নিতাম হারিনু পানির কারণে। কোনো সহযোগিতা ইয়ে না কানা ইয়ে না মাটির ঘর বুঝে বেশি কষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমরা কিন্তু টান চাই না, আমরা কিন্তু বাঁধটা চাই, বেরি বাঁধ। আমরা আমাদের এই ফেনী অঞ্চলে কোনো বাঁধ নাই, ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া কোনো বাঁধ নাই। আমরা পানিতে দীর্ঘদিন বহুত কষ্ট করতেছি। বেরিবাদগুলা মনে করেন ভাঙ্গা এট এ টাইম পানি এসে আমাদেরকে ডুবাই ফেলায় ভাইজান। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই
ভালো হবে। এদিকে বন্যায় নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, সবজি সহ পোল্ট্রি খামার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে তলিয়ে গেছে ১৬৫৫ হেক্টর জমির ফসল। আর মৎস্য বিভাগের মতে ডুবেছে ১,০০০-এর বেশি পুকুর, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। ফেনীর ৮০টি গ্রাম এখনও বন্যার পানিতে তলিয়ে আছে, আর পানিবন্দী লক্ষাধিক মানুষ। মনির হোসাইন, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। ফেনীতে গত রাত সন্ধ্যার পর থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে বন্যা পরিস্থিতি ফেনীর। তবে উজানের যেই ঢল, সেই ঢলের পানি কিন্তু এখনও প্রবাহমান রয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় এবং এখান থেকে আসলে এখনও যেটি দেখা যাচ্ছে যে এখানে পানিবন্দী অনেকেই আছেন এবং এই ঢল কিন্তু এখনও যে ফেনী সদর, সেই সদরের দিকেই কিন্তু ঢুকছে এবং যেই সদরের দিকে আমরা যেটি আসলে এখন পর্যন্ত খবর পেয়েছি, সদরের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে এই যে উজানের ঢল, সেই উজানের ঢলেই। এবং আমরা সকাল থেকেই পরশুরাম, ছাগলনাইয়ার যে অন্যান্য ইউনিয়নগুলো আছে সেগুলো ঘুরেছি। পরশুরামের যে জায়গাগুলোতে গতকালও অনেক বেশি পানি ছিল এবং সেই পানিগুলো নেমেছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু ফুটে উঠেছে। যেমন সড়ক বেহাল অবস্থা, সেইভাবে একই সাথে মানুষের যেই বাসস্থান সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা প্রশাসনের অফিস থেকে যেটি জানানো হয়েছে এখনও প্রায় ১.৫ লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে ফেনী জেলায় এবং নতুন নতুন করে আরও এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখনও যেই পরিস্থিতি, এই যেই ছাগলনাইয়ার যে সড়ক, এই সড়কেও গতকালকে পর্যন্ত কোনো রকম গাড়ি চলাচল করতে পারেনি, অর্থাৎ বেশি পানি থাকার কারণে গাড়ি চলাচল করার অবস্থা ছিল না। তবে আজকে সকাল থেকেই এই সড়কে গাড়ি চলছে এবং যেই ভিতরের যেই এলাকাগুলো আছে এবং যে ইউনিয়নগুলো আছে সেগুলো থেকে পানি নামতেও শুরু করেছে। তবে পানি নামলেও এখনও কিন্তু ভোগান্তি পুরোপুরি কমে যায়নি, যেহেতু দীর্ঘক্ষণ পানিবন্দী ছিলেন, সেই অবস্থায় তাদের রান্নার অবস্থা কিংবা বাসস্থানের অবস্থা খুবই খারাপ থাকায় অনেকেই যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা বাসায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ, কিন্তু বাসায় ফিরেও যে কিছু করবে পুরোপুরি সেই অবস্থা কিন্তু এখনও তৈরি হয়নি। এবং আমরা আসলে বিভিন্ন অন্যান্য উপজেলায়ও খোঁজ খবর নিয়েছি এবং জেলা প্রশাসন থেকেও যেটি জানানো হয়েছে, যেখানে পানিবন্দীরা রয়েছেন সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ আশ্রয় নিয়েছেন তাদের কাছেও বিভিন্ন ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। তো যদিও কিছু কিছু আশ্রয় কেন্দ্রে থেকে আমাদেরকে যে আশ্রিতরা আছেন তারা অভিযোগ করেছেন যে পর্যাপ্ত সহায়তা তারা পাচ্ছেন না, সেই সাথে ওষুধ পাতিও আসলে তারা পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে অনেকেই করেছে। এবং যেটি আসলে বলছে যে ফেনীবাসী তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যাতে সামনের দিনগুলোতে এই পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য টেকসই বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন তারা। তো ফেনীর ছাগলনাইয়া থেকে বন্যা পরিস্থিতির এই ছিল এখনকার মতো সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ফেনী থেকে। শরীয়তপুরের আগ্রাসী রূপে পদ্মা, ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতুর পূর্ব পাশের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের ৪৮০ মিটার অংশ। ভাঙন হুমকিতে জাজিরার মাঝিরহাট এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে ২০টি পরিবার সব হারিয়েছে। জাজিরা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। পদ্মা সেতু ঘিরে নদীরক্ষা বাঁধ পদ্মার আগ্রাসন থেকে কিছুটা হলেও নিস্তার দেবে এমন বিশ্বাস ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দাদের। তবে গেল কয়েকদিনে নদীর তাণ্ডবে সে আস্থা হারিয়ে গেছে এই অঞ্চলের মানুষের। ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর পূর্ব পাশের বিস্তীর্ণ জনপদ, কারণ সেতু ঘিরে ২ কিলোমিটার এলাকা জুড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় ৫০০ মিটার এখন অরক্ষিত। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে ২০টি বসত বাড়ি, ১৫টি দোকান। ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কষ্ট করে একটু জায়গা কিনে একটু বাড়ি করছি, বাড়ি করে একটু ঘর দুয়ার যাইও কুড়াইছি। গতকাল একটু রইলাম, এরপরে সেদিন কালা রাত আসরুক্তের পর দিয়া দেখি কি এম বাঙ্গা বাংতাছে। ভাঙনের তো ওখানে আমাকে গিরা কাপুড়ে গেছে, টেনশন আমার থাকার কাদানে আমরা শেষ। এই বাড়ি যদি নদী বিলীন হয়ে যায়, এখানে যায় যে একটা রাইখা একটা ফিরে গরুটা, এই সামর্থ্য আর আমার নাই। আমার সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। সরকারের কাছে আমাকে এই দাবি রইল
যে আমাকে এই বেড়ি বানাতে হ্যান্ডা একটু মজবুত করে দেয়, আমরা জানি টুরি বসত করে হ্যান্ডা থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা সেতু নির্মাণের পর মাওয়া ও মাঝির ঘাটের মধ্যবর্তী স্থানের চর আরও প্রশস্ত হতে থাকে। এতে এক পাশ শুরু হয়ে পানির চাপ বাড়ে মাঝির ঘাট চ্যানেলে। তাদের দাবি, প্রবল স্রোতের সেই চাপ নিতে না পেরেই ভাঙন এত ভয়াবহ রূপ নিয়েছে। এখান থেকে মাঝিরঘাট বাজার পর্যন্ত 500 মিটার অংশে যে ভাঙনটা, এর ম্যাক্সিমামটাই আমরা কভার করতে পেরেছি এবং আমাদের এই ভাঙনের যে তীব্রতা বর্তমানে আছে, যেখানে আমরা কাজ করছি সেখানে ভাঙন মোটামুটি রোধ করতে পেরেছি আমরা, এবং এই ডাম্পিংটা আমরা চলমান রাখবো এবং আশা করছি যে বর্ষার শেষ পর্যন্ত আমরা মোটামুটি এটা কাভার দিতে পারবো। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে শুধু জনপদই নয়, হুমকির মুখে পড়বে পদ্মা সেতুর কাঠামো, এমন আশঙ্কা স্থানীয়দের। পদ্মার আগ্রাসনে কংক্রিটের বেড়িবাঁধেই যেখানে মুহূর্তে ভেঙে গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের এই জিওব্যাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও শঙ্কা স্থানীয়দের। তবে তাদের এই প্রচেষ্টায় আশার আলো দেখছেন এখন ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 3 দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন আইনজীবী। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড আবেদন আর আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীতে শুনানির তারিখে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, দেশের ব্যাংক খাত ধ্বংসের কারিগর ছিলেন অর্থনীতিবিদ আবুল বারকাত। এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুদকের একটি টিম আবুল বারকাতকে আদালতে হাজির করে। বৃহস্পতিবার রাত 11টার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তর করে। 297 কোটি 38 লক্ষ 87,296 কোটি টাকা তিনি এই জনতা ব্যাংক থেকে আপনার লুটপাট করেছেন। এক অর্থে প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা, কলকারখানা, যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান, নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক মূল্যায়ন, নকশা পরিবর্তন, নতুন ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় বেশ কিছু প্রকল্পে ধীরগতি তৈরি হয়েছে। তবে প্রতিটি প্রকল্পই সময় মতো বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। এই মুহূর্তে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা 1300, যার সবগুলোই নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। 2024-এর 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় 1 বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা বলছেন, আওয়ামী আমলে নেয়া সব প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। নতুন করে প্রকল্পগুলোর অর্থনৈতিক পুনর্মূল্যায়ন, নকশা পরিবর্তন ও ঠিকাদার নিয়োগের কাজ করছেন তারা, সেজন্য কমেছে কাজের গতি। চলতি প্রকল্পগুলোতে ইতিমধ্যে আমরা যতদূর পারি এগুলোকে যুক্তিসঙ্গত করেছি, নকশা পরিবর্তন করেছে অনেক জায়গায়, ঠিকাদার অনেকে দুর্নীতি করেছে, অনেকে পালিয়ে গেছে, নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের গতিও একটু কমে গেছে, যে কারণে ডিবির বাস্তবায়নের গতি কমে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে 1000 কোটি টাকার মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে কাজ এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা তার। যেই প্রকল্পগুলো আমরা জানি যে আর ফেরা যাবে না, ভালো হোক খারাপ হোক, সেই প্রকল্পগুলো আমরা বরং যত দ্রুত সম্ভব এটা শেষ করার চেষ্টা করব। এই কারণে যে কোনো প্রকল্পে যখন অনেক বিনিয়োগ হয়, সেই প্রকল্প যত সময় যাবে সেখানে কিন্তু এটার মূল্য অনেক কমে যায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে এরই মধ্যে। মেট্রো রেলের MRT 6 লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে নতুন চুক্তি হয়েছে জাইকার সঙ্গে। এই অংশটা নিয়ে একটা জটিলতা ছিল যে এটা যারা জাইকা জাপানি সহায়তায় অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে যেই যন্ত্রপাতি বসানোর কথা সেটা আবার অন্য ঠিকাদার। কিন্তু এই সমস্যার এখন সমাধান হয়েছে এবং এটা শেষ করার জন্য কমলাপুর রেল স্টেশন ভাঙতে হবে না। মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ IMED-কে আরও শক্তিশালী করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। জনসংখ্যা বাড়ছে, তার থেকে প্রকট হচ্ছে বেকারত্ব। প্রায় 26 লাখ উচ্চশিক্ষিত বা গ্র্যাজুয়েট এখন উপার্জনহীন। দেশের শ্রমবাজার ও আর্থিক খাত অনেকটা টিকিয়ে রেখেছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনো যুবকরা। গবেষকরা বলছেন, বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের সামঞ্জস্য না থাকার জন্যই এমন দশা। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শী পরিকল্পনায় জোর দিচ্ছেন শিক্ষাবিদ। সেলিয়া সুলতানার রিপোর্ট। মানিক মিয়ার ছোট্ট সংসারের ভবিষ্যৎ যেন করাইল বস্তির বাইরে পা বাড়ায় না। ছেলেটিকে শিক্ষিত করতে পারলে তবেই হয়তো সম্ভব ছিল। মানিক মিয়ার অভিজ্ঞতায় এই বস্তিতে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনারাও যোগ্যতা অনুযায়ী কাজ পাননি। সক্ষমতা কাজে না লাগানোর এই পরিস্থিতি পুঁথিবিদ্যার সহজ ভাষায় শ্রমশক্তির অপচয়। একদিন দিন মজুরি কাজ করলাম, পরে 2 দিন বয়ে যাবে। বাজারের সাথে তাল রেখে শ্রমশক্তি তৈরি না হওয়ায় বড় শ্রমশক্তির ঘাটতি থেকে গেছে শ্রমবাজারে। আবার উপার্জনহীন উচ্চশিক্ষিতের সংখ্যা 1.5 দশকে বেড়ে হচ্ছে দ্বিগুণ। শিল্পবাজারের উচ্চ পর্যায়ে এখনও বিদেশি নির্ভর। সব বাজি রেখে অভিবাসী হচ্ছেন অদক্ষ শ্রমিক। BIDS-এর গবেষণা বলছে, আর্থিক ও সামাজিক খাতে এখন নেতৃত্ব দিচ্ছে মাধ্যমিক গণ্ডি পেরোনো যুবকরা। আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা যেমন, সেই স্ট্রাকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ লেবার ফোর্স আমরা তৈরি করতে পারিনি। সেটা আমার মিসম্যাচ, যেটা আমার একটা বড় মিসম্যাচ। স্কিলের একটা বড় অভাব আছে। কিন্তু আসলেই আমাদের সোসাইটিতে কতটুকু কী ধরনের স্কিল দরকার, সেটা তো একজনের বসে জিনিসটা বুঝতে হবে। 24শে জুলাইয়ের ছাত্র আন্দোলনের শুরু ছিল বৈষম্য নিরোধের দাবিতে। সমাজ গঠনের অংশীদারিত্ব হবে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা ও সমবন্টনের। শিক্ষাবিদরা মনে করেন, বেকারত্ব দূরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে তো অভিজ্ঞতা থেকে কেউ শেখে না। যেগুলো ভুল প্রমাণিত হয়েছে আমাদের, ভবিষ্যতে যাতে সেই ভুল রিপিটেড না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব এবং সেইভাবে কাজ করলেই তো আসলে এই হয় সমস্যার সমাধান হয়। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো একটি দেশের নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হবে, যার উপর নির্ভর করে চীন, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জনসম্পদকে কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় পৌঁছেছে। বাংলাদেশও কিন্তু এই জনমিতিক লভ্যাংশ পেতে পারে 2040 সাল পর্যন্ত। এজন্য অবশ্য বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশিক্ষণ খাতে যেমন ব্যয় বাড়াতে হবে, ঠিক একইভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবলও সৃষ্টি করতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 বছর ধরে দেশে তীব্র সংকট চলছে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। এতে অপ্রত্যাশিত গর্ভধারণ বৃদ্ধির আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, বাড়বে মৃত্যুহারও। সংকটের কথা স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, উত্তরণে নেওয়া হচ্ছে পদক্ষেপ। তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকার খুব কাছের জেলা মুন্সিগঞ্জ। এখানকার সদর উপজেলার 2টি ইউনিয়ন রামপাল ও পঞ্চসার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চলছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। শুধু তাই নয়, একটি সিরিঞ্জ পেতেও বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের। রয়েছে প্রয়োজনীয় ওষুধের অভাবও। খাবার পরে 2 মাস পাইছিলাম, পাইয়া আবার বন্ধ। আর কন্ডমও তেমন সাপ্লাই নাই। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলা কখনো আসতেছে কিছু পরিমাণ, আবার কখনো আসতেছে না, অফ থাকতেছে। তখন রোগীরা আসলো ওষুধের কারণে ফেরত যাচ্ছে। এখানে আসি, সেবা পাচ্ছি ঠিক আছে, কিন্তু ওষুধটা ঠিক মতো পাচ্ছি না।
মুন্সিগঞ্জের মতো দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন উপকরণের সংকট। গত প্রায় 2 বছর ধরে চাহিদার তুলনায় সরবরাহ নেমে এসেছে 1/4। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, দেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের 37% আসে সরকারি খাত থেকে, বেসরকারি থেকে 57%, বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে 3% এবং অন্যান্য উৎস থেকে আসে 4% উপকরণ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, সরকারিভাবে প্রতি মাসে সাধারণত 60 থেকে 70 লাখ খাওয়ার বড়ি বিতরণ করা হয়। ইনজেক্টেবল 7 থেকে 10 লাখ, কন্ডোম 70 লাখ থেকে 1 কোটি। এছাড়া অন্যান্য সামগ্রী রয়েছে 70,000-এর মতো। তবে সরবরাহ না থাকায় গত 2 বছরে তা কমে এসেছে আশঙ্কাজনক হারে। আমরা যখন বলছি সমতার কথা, ন্যায্যতার কথা, তখন কিন্তু আমার প্রজনন স্বাস্থ্য 1 নাম্বার প্রায়োরিটি, যেটা এখন এসে আমরা দেখতে পাচ্ছি একদম বিপর্যয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অধিদপ্তরে নেতৃত্বের সংকটের কথা জানিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সরবরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জিনিসও চলে আসছে। আগস্টের মধ্যে আশা করছি যে আমাদের সব জায়গায় পণ্য মোটামুটি একটা লেভেলে চলে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের MPDSR এর গবেষণা অনুযায়ী প্রজনন স্বাস্থ্যসহ অন্যান্য সংকটে 2024 সালে প্রতি লাখে মারা গেছেন 90 জন মা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আজকের দিন সারাদিনই শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। চলতে থাকে টিয়ারশেল ও লাঠিচার্জ। শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন এমন হুমকি দেওয়া হয় তৎকালীন সরকারের তরফ থেকেও। রক্তচক্ষু উপেক্ষা করে অবরোধ কর্মসূচি পালন করা হয়। কেমন ছিল 2024-এর 11 জুলাই, জানাবেন মায়মুনা হায়দার চৌধুরী। জুলাইয়ের মিছিলে তখনও লাগেনি রক্তের দাগ, তবে একটু একটু করে প্রত্যেকটি দিন ছিল সাহস সঞ্চয়ের ইন্ধন। ফলে জুলাই যত পরিণত হয়েছে, মিছিলে ততই বেড়েছে এক প্রজন্মের যুথবদ্ধ হবার গল্প। 11 জুলাই 2024 বেলা 3টায় শাহবাগ অবরোধের কথা থাকলেও দুপুরের পর থেকে অবস্থান নেয় পুলিশ। জানানো হয় শাহবাগে দেয়া ব্যারিকেড অতিক্রম করলে অ্যাকশনে যাবেন তারা। শাহবাগে আনা হয় জলকামান, সাজোয়া যান। বিকেল 4:30টায় পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যায় শিক্ষার্থীরা। ওদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে টাইগার পাস এলাকায় অবস্থান নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থী পুলিশের হামলার শিকার হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরও চড়াও হয় পুলিশ। ছোড়া হয় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে আহত হয় কমপক্ষে 24 শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি সংস্কারে সংসদে আইন প্রণয়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদেরকে বাধ্য করার চেষ্টা করলো বিভিন্ন এজেন্সি দিয়ে যেন আমরা আন্দোলন থেকে সরে যাই, তারা যা বলে তাই যেন মেনে নেই। তখন আমাদের ধীরে ধীরে এই বাধাগুলো, যৌক্তিক একটা দাবিতে এই বাধাগুলো আমাদের আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করে। সরকারের তরফ থেকে দেয়া হয় হুঁশিয়ারি বার্তা। কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন। 11 জুলাই দিনভর উত্তপ্ত রাজপথকে সাক্ষী রেখে রাতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। পুলিশি হামলার প্রতিবাদে 12 জুলাই শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2024 সালের জুলাই রাজপথে শুরু হয় এক অভূতপূর্ব ছাত্র জনতার আন্দোলন। সেই উত্তাল সময়ের অন্যতম হটস্পট ছিল যাত্রাবাড়ি। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ বিজয়কে করে সহজ। বিনিময়ে প্রাণ দিতে হয়েছে অসংখ্য শিক্ষার্থীকে, আহত হয়েছেন অগণিত। মাদ্রাসা শিক্ষার্থীদের সেই গল্প জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। সড়ক থেকে পুলিশ হঠাৎ করে নামাজরত মুসল্লিদের উপর তারা অতর্কিত আক্রমণ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা নিক্ষেপ শুরু করলো।
24 জুলাইয়ে যাত্রাবাড়ি এলাকার নিরস্ত্র মানুষের ওপর পুলিশি হামলার বর্ণনা দিচ্ছিলেন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আলেম সমাজের এই প্রতিনিধি। দাবি আদায়ের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, রাজধানীর অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়িতে তখন তীব্র লড়াই গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষক ও স্থানীয় আলেম ওলামারাও। যখন হেফাজতের আমির বিবৃতি দেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় মিছিল বের হয়, তখন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা ট্রিগার করে যে না, এই জায়গাটায় আমাদের একটা ধর্মীয় দায়িত্ব আছে। আন্দোলনকারীরা জানান, আগস্টের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঠেকাতে প্রশাসন কর্তৃক ঢাকার সঙ্গে সারা দেশের রেল ও নৌপথ বন্ধের পর নজিরবিহীন ভূমিকায় হাজির হন যাত্রাবাড়ির মাদ্রাসা শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকার দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত যাত্রাবাড়ি এলাকার এক একটি মাদ্রাসা আবির্ভূত হতে থাকে জুলাই বিপ্লবের অপরাজেয় দুর্গ লেনিনগ্রাদ হিসেবে। অভ্যুত্থানের আগের কয়েকদিন যৌথ বাহিনীর তৎপরতার পরও নানা কৌশলে যাত্রাবাড়ি এলাকা দখলে রাখেন মাদ্রাসা শিক্ষার্থীরা। ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে, নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে, কখনো তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে। তরুণ আলেম প্রজন্ম নামে একটি সংগঠনের দাবি, কোটা সংস্কার আন্দোলন থেকে অভ্যুত্থান পর্যন্ত ৭৭ জন মাদ্রাসা শিক্ষার্থী প্রাণ হারান। যখন দেখবেন জুলাই একটা গণচরিত্র ধারণ করলো, তখন তারা নিজেদের মধ্যে যে প্রতিবাদকে ধারণ করেন, ওই প্রতিবাদের প্রতিধ্বনি ওখানে শুনতে পেলেন। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান অভ্যুত্থানের শরিক আলেম সমাজের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কাঁচামরিচের ঝালে জ্বলছে রাজধানীর কাঁচা বাজার। 2 দিনে কেজিতে বেড়েছে 150 থেকে 250 টাকা, বিক্রি হচ্ছে 280 থেকে 380 টাকায়। হঠাৎ দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, শসা, করলার দাম। তবে বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে চালের বাজার। হঠাৎ করে 100-150 টাকা বেশি কেজিতে 380 টাকা কেজি বিক্রি করতেছে। ক্রয় ক্ষমতার একেবারে বাইরে সীমানায় চলে গেছে। কারসাজি করেও দাম বাড়াতে পারে, আবার আবহাওয়াজনিত কারণেও হয়তো কিছুটা হয়তো ট্রান্সপোর্টের সমস্যার কারণে হতে পারে। আবারও লঙ্কা কাণ্ড রাজধানীর কাঁচামরিচের বাজারে। 2 দিনেই কেজিতে 150 থেকে 250 টাকা বেড়ে কারওয়ান বাজারে প্রতি কেজির দাম ঠেকেছে প্রায় 400-তে। 2 দিন আগে বিক্রি হয়েছে 120 টাকা, কালকে বিক্রি হয়েছে 200 টাকা, আজকে হয়েছে 380 টাকা। যারা 2 কেজি নেয় 250 গ্রাম নিতেছে আজকের বাজারে। গত সপ্তাহে ছিল 100 টাকা, 120 টাকা, এই সপ্তাহে একটু বাড়ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। তাদের যুক্তি মানছেন ক্রেতারাও। তবে অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তাকে জিম্মি করে ফায়দা লুটতে না পারে, সেজন্য সরকারি নজরদারি চান তারা। এবার বৃষ্টি হয়েছে, গাছ মরে গেছে, আমদানি কম, কাঁচামালের কোনো সিন্ডিকেট চলে না, পচনশীল। আজকে যেটা আমি কিনি, আজকে না বেচতে হয়ে কাল ফেলে দেওয়া লাগবে। বৃষ্টির দুহাত দিতেছে, সরবরাহ তো কম না, সরবরাহ তো ঠিকই আছে, মানে এই দেখবে কে? শুধু কাঁচামরিচ নয়, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে বেগুন, করলা, পটল, শসা সহ বেশিরভাগ সবজির দাম। এখানেও রয়েছে সরবরাহ সংকটের যুক্তি। দাম এখন আকাশ ছোঁয়ার উপরে, বলা যায় না, কিনতে গেলে তো প্রচুর মুশকিল। করলা উস্তা কেজি 20 থেকে 10 টাকা বাড়ছে, সব সবজির দাম বাড়তি 10 টাকা 20 টাকা। তবে মাসখানেকের বেশি সময় ধরে বেড়ে চলা চালের বাজার রয়েছে স্থিতিশীল। কারওয়ান বাজারে মোটা চালের কেজি পড়ছে 62 থেকে 63 টাকা, আর সরু চাল বিক্রি হচ্ছে 81 থেকে 82 টাকা কেজি দরে। এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত এখন আগের যে দাম ছিল ওই দামই এখন স্থগিত আছে, নতুন করে দাম বাড়েও নি আর কমেও নি। মুরগির বাজারেও নেই দামের ওঠানামা। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়, সোনালির দাম পড়ছে 280 থেকে 290 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। খানাখন্দের কারণে ঢাকা সিলেট মহাসড়কের 20 কিলোমিটার এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এই অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতিকেই দুষছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। খানাখন্দে পরিবহনের ধীরগতি, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর এবং সরাইল বিশুর অংশের। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মহাসড়কের এই অংশে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতি থেকে দুষছেন তারা। এমন জ্যাম গাড়ি একটা চাকা ঘুরোন এরকম অবস্থা। বৈরবের থেকে রাতের 10টা থেকে এই পর্যন্ত এখানে আসি, এখন পুষলাম রাত 2টার সময় আসে এখানে জামে পড়ছি,
এখন পর্যন্ত এখানেই আছি। আমরা গাড়ি পাইতেছি না, হাঁটে যাইতেছি। শাহবাজপুর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আসছি ভাই। আমাদের আজকে পরীক্ষা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা, জানি না আমরা কবে পৌঁছাবো। রাস্তা খারাপ, লোড ট্রাকগুলো আসতে পারে না, রাস্তায় ফাইসা যায়, এর জন্য জাম হয়। একটা হাইওয়ে পুলিশ যদি একটু রাস্তায় তাকায় কিন্তু তাহলে আজকে এত যানজট হইতো না। ট্রাফিক পুলিশের কোনো মানে ব্যস্ততা নাই, ওরা তো নিজের মধ্যে চলতেছে। এদিকে যানজট নিরসনের সর্বোচ্চ চেষ্টা কথা জানায় হাইওয়ে পুলিশ। বৃষ্টির কারণে বিভিন্ন খানাখন্দর আছে বিশ্ব রোডে, তাছাড়া আশেপাশে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ভাঙ্গন আছে, আশুগঞ্জে গুলচত্বরে রাস্তার একটু সমস্যা আছে। তারপরে আসলে আমরা একটু হিমশিম খাচ্ছি সবকিছু মিলে আর কি। শুক্রবার বিকেল থেকে নাজুক মহাসড়কটি মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এসএসসির ফলাফলে 9টি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার বরিশালে 56.38%। এই বোর্ডের অধীনে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন বিদ্যালয় 16টি। বোর্ড চেয়ারম্যান বলছেন তলব করা হবে ফলাফলে খারাপ করা স্কুল প্রধানদের। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। দিন বদলেছে, তাই চিরচেনা পরীক্ষা পরবর্তী ফলাফলের উল্লাস যেন আগের মতো দেখা যায় না স্কুলে স্কুলে। তালিকা টাঙানোর আগেই অনেকেই ইন্টারনেটে জেনে নেন তাদের ফলাফল। পরিশ্রম করেছি, সেই অনুযায়ী আশানুরূপ ফলাফল পেয়েছি। এই রেজাল্টের অনুপ্রেরণা নিয়ে এরা আগামী দিনে দেশ এবং জাতির একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। এসএসসির ফলাফলে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সবচেয়ে কম বরিশালে। এবছর 56.38% পাশ করেছে। গত বছর যা ছিল 89.13%। কমেছে জিপিএ 5-এর ছড়াছড়িও। গত বছর 6,145 জন থাকলেও এবছর অর্ধেক, 3,114। বরিশাল বোর্ড কর্তৃপক্ষের দাবি পুরোপুরি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয় এবং প্রকৃত নম্বরই খাতা মূল্যায়ন হয়েছে। খাতার মূল্যায়নটা যথেষ্ট হয়েছে। আমরা চাই গুণগত মান শিক্ষার একটা ছাত্রের সঠিক মূল্যায়ন। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন স্কুল 16টি। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন বোর্ড চেয়ারম্যান। ডেকে তারপর তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেব, তাদের ব্যাখ্যা দিতে হবে কেন তাদেরই থেকে একজনও পাশ করলো না। তাদেরই থেকে 1502টি বিদ্যালয়ের 82,931 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 46,758 জন। বরিশাল বোর্ডে শতভাগ পাশ করেছে এমন স্কুল 17টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে নিজ বাসার সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুরে মহানগরীর দৌলতপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সন্ত্রাসীরা হত্যার সুযোগ পেয়েছে বলে দাবি পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীদের। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। এরপরেও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। মাহবুবের বিরুদ্ধে মাদক সহ 8টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিহত মাহবুবের 2 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। একটা মোটরসাইকেলে 3 জন হেলমেট পরে এসে নেমেই তাকে গুলি করছে। গুলি করার পরে এবং আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি মানে এখানে আনার পরে আমরা দেখছি তার পা দুটো রগ কেটে দিয়েছে। সকলের নিরাপত্তার স্বার্থে, দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, বাংলাদেশে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, সর্বোচ্চ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করবো, সেই সাথে আর্মিও ভূমিকা রাখবে। ভয়াবহ বন্যা ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ 173 জন। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যেও আকস্মিক বন্যার প্রভাবে তলিয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। প্রবল বেগে ধেয়ে আসা বন্যার পানিতে ভেসে যাচ্ছে গাড়ি, তলিয়ে গেছে গাছপালা ও ঘরবাড়ি। চীনের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় উদ্ধার কার্যক্রমে তৎপর উদ্ধারকর্মীরা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাড়ছে হতাহতের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। টেক্সাসের পাশাপাশি নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, নিউ মেক্সিকো অঞ্চলেও প্রভাব পড়েছে বন্যার।
টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে। লাহোরে তলিয়ে গেছে সড়ক ও নিচু এলাকা, কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের গোলঘাট এলাকা। বাস্তুচ্যুতদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু এলাকায় বজ্রপাত ও বন্যার সতর্কতা জারি করা হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আবারও আদালতে আটকে গেল। নিউ হ্যাম্পশায়ারের আদালত ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলার আওতায় আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। জন্মসূত্রে নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক। মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU, যারা অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে লড়ছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরও ক্লাস অ্যাকশন মামলার ব্যতিক্রমী বিধান ব্যবহার করে এই বাধাও অতিক্রম করা হয়েছে। এই নির্দেশের কারণে 27 জুলাই থেকে আদেশ কার্যকর হওয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল তা আপাতত স্থগিত হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আদালত সরকারকে আপিলের জন্য 7 দিন সময় দিয়েছে। এর আগে দেশের একাধিক আদালতও এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল, তবে এবার তা আরও বিস্তৃত ও আইনি কাঠামোয় রক্ষিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শেষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান, স্বৈরাচারীর দোসরদের বিচারের তাগিদ। এবং চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ল কারখানা, বিপুল পরিমাণ মালামাল ছাই। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ একই পরিবারের 5 জন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।